সবাইকে স্বাগতম জানাবো এখনকার বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রথমে হেডলাইন্স। ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে শোভন বৈশাখী, প্রত্যাবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে। বিহারে মহাজোটে ফাটল, বাংলায় 26-এর ভোটে বাম কংগ্রেস জোটও বিষবাও জলে। ব্যাংক অ্যাকাউন্ট লকারের নমিনির নিয়মে বড় বদল, কার্যকর হচ্ছে 1 নভেম্বর থেকে। বিজেপির ঘরোয়া কন্দলে তছনছ, সাংসদ শান্তনুর উদ্বোধন করা সিএএ শিবির, কল্যাণীতে উত্তেজনা। চিঠি লিখে চন্দননগরে গঙ্গায় ঝাঁপ, 2 দিন পরে শ্রীরামপুরের ঘাটে উদ্ধার তরুণীর দেহ। প্রতি বছরের মতো এবারও কালীঘাটের বাড়িতে ঐতিহ্য মেনে ভাইফোঁটার আয়োজন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে নজর কাড়লেন প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গত 17ই অক্টোবর কলকাতার প্রাক্তন মেয়রকে নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে কাননের উপস্থিতি তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে তার তৃণমূলে ফেরায় শিলমোহর দিল এই ঘটনা। বৃহস্পতিবার সকাল থেকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিল উৎসবের আমেজ। রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা মুখ্যমন্ত্রীর হাত থেকে ফোঁটা নিতে হাজির হন। অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায় একে একে সবাই পৌঁছে যান কালীঘাটে। দীর্ঘ রাজনৈতিক নীরবতার পর গত বছর যেমন মুখ্যমন্ত্রীর বাড়িতে তাকে দেখা গিয়েছিল, তেমনি এবারও বৈশাখীকে সঙ্গে নিয়ে হাজির হলেন শোভন। স্বাভাবিকভাবেই তৃণমূল শিবিরে ফের একবার শোভনের রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে খবর, গত কয়েক মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্কের বরফ অনেকটাই গলেছে। সম্প্রতি এনকেডি এর চেয়ারম্যান হিসেবেও তাকে দায়িত্ব দিয়ে মুখ্যমন্ত্রী কার্যত বার্তা দিয়েছে। অভিজ্ঞ প্রশাসক হিসেবে তার উপর আস্থা রয়েছে সরকারের। তারও আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটে একান্তে বৈঠককেও নজর কেড়েছিল রাজনৈতিক মহলে। ফলে এবারের ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে তার উপস্থিতি অনেকটাই প্রত্যাশিত ছিল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। শোভন চট্টোপাধ্যায়ের বেহালা পূর্ব বিধানসভা থেকে জয়ী হয়ে তৃণমূল বিধায়ক তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। 2026 সালে শোভন ও রত্না দুজনেই যদি বিধানসভা নির্বাচনে প্রার্থী হন, তাহলে তৃণমূল কাকে কোন আসনে টিকিট দেবে সেটাই দেখার। কালীঘাটের ভাইফোঁটার দিনটি তৃণমূল পরিবারে যেন এক ধরনের বার্ষিক মিলন মেলা। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে যতই ব্যস্ত থাকুক না কেন, মমতা ব্যানার্জি এদিন নিজের বাড়িতেই ফোঁটার অনুষ্ঠান আয়োজন করেন। ফুল, মিষ্টি আর ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের মাধ্যমে ভাই বোনদের বন্ধন উদযাপন করেন তিনি। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে রুখতে বিরোধীরা মহাজোট তৈরি করেছিল, কিন্তু আসন বন্টনের প্রশ্নে সে মহাজোটে এখন বড়সড় ফাটল। ইতিমধ্যে প্রথম 2 দফার নির্বাচনের জন্য দলের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দলও নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে ইতিমধ্যে। সূত্রের খবর, বিরোধী মহাজোটের এই 2 প্রধান দলের মধ্যেও আসন বন্টন নিয়ে কোনো রফা হয়নি, অন্তত এখনো পর্যন্ত। এই জোটে থাকা অন্য দলগুলির কথা আসন বন্টনের ক্ষেত্রে কার্যত ভাবাই হয়নি। সেই দলগুলির মধ্যে অন্যতম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঝাড়খণ্ডের সরকারি এই দলের প্রধান হেমন্ত সোরেন বিহার নির্বাচনে 8টি আসনের দাবি করেছিলেন, কিন্তু বিহারে ওই দলের কোনো প্রভাব না থাকার বক্তব্য সামনে এনে হেমন্তের সেই দাবি খারিজ করে দেয় কংগ্রেস ও বিজেপি। পরবর্তীতে এর ফল কংগ্রেসকে ভুগতে হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ গত ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট করে লড়াইয়ের ময়দানে নেমেছিল কংগ্রেস। ফলে পরবর্তী সময়ে ঝাড়খণ্ডে ওই 2 দলের জোট হবে কিনা, কিংবা বর্তমান জোটেরই বা ভবিষ্যৎ কি, তা নিয়ে সন্দেহে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই আবহে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। প্রতিবেশী 2 রাজ্যের এহেন রাজনৈতিক অবস্থানের কিছুটা প্রভাব যে পশ্চিমবঙ্গে পড়বেই, তা নিয়ে এক প্রকার নিশ্চিত সকলে। তার উপর রাহুল গান্ধী ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলার দলীয় নেতৃত্বকে স্বনির্ভর হওয়ার বার্তা দিয়েছে। প্রদেশ কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে, প্রতিটি জেলার নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে 26 নির্বাচনে একা লড়াইয়ের জন্য প্রস্তুত হতে। ফলে এবারের নির্বাচনে এই রাজ্যে বাম কংগ্রেসের জোট হবে কিনা তা আদৌ সঠিকভাবে বোঝা যাচ্ছে না। এই পরিস্থিতিতে জল মাপতে চাইছে মালদা জেলা বামফ্রন্ট। সিপিআইএম এর জেলা সম্পাদক কৌশিক মিশ্র জানিয়েছেন, তারাও এককভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত। উল্লেখ্য, 2016 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোটের সূত্রপাত। এক্ষেত্রে পথ দেখিয়েছিল মালদা জেলা। সেবার এই জোটের সামনে উড়ে গিয়েছিল তৃণমূল। এই নির্বাচনে এই জেলার 12টি আসনের মধ্যে একমাত্র বৈষ্ণবনগর কেন্দ্রটি ছিল বিজেপির দখলে। বাকি 11টি আসনই দখল করেছিল বাম কংগ্রেস জোট। অবশ্য ইংরেজ বাজার কেন্দ্রে বাম ও কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী জয়লাভ করেছিলেন।
সেই নির্বাচনের ফলাফল লক্ষ্য করে গত নির্বাচন পর্যন্ত রাজ্যে এই দুই দলের জোটই অটুট ছিল। ব্যাংকিং খাতে গ্রাহকদের জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনতে চলেছে। অর্থ মন্ত্রক সম্প্রতি নতুন নির্দেশিকা জারি করেছে, যা ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক লকার এবং নিরাপদ সম্পদের জন্য মনোনয়নের নিয়ম সংশোধন করেছে। এই পরিবর্তনগুলি 1 নভেম্বর 2025 থেকে কার্যকর হবে। এর লক্ষ্য গ্রাহকদের তাদের আমানত এবং সম্পদের উপর আরও বেশি নিয়ন্ত্রণ এবং নমনীয়তা প্রদান করা। গ্রাহকরা এখন সিদ্ধান্ত নিতে পারবেন যে তাদের অর্থ বা নিরাপদ সম্পদ কে পাবে এবং কিভাবে তা বিতরণ করা হবে। 1 নভেম্বর 2025 থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকরা এখন একাধিক ব্যক্তিকে মনোনীত করতে পারবেন। ব্যাংক গ্রাহকরা এখন তাদের জমা অ্যাকাউন্ট বা সুরক্ষিত সম্পদের জন্য একসঙ্গে সর্বোচ্চ 4 জনকে মনোনীত করতে পারবেন। দুটি পদ্ধতি থাকবে, একযোগে এবং ধারাবাহিক মনোনয়ন। সমান্তরাল মনোনয়নে ব্যাংক গ্রাহকরা একই সঙ্গে 4টি মনোনীত ব্যক্তিকে নির্বাচন করতে পারবেন এবং প্রত্যেকের জন্য শেয়ার নির্ধারণ করতে পারবেন। ধারাবাহিক মনোনয়নে পরবর্তী মনোনীত ব্যক্তি জীবিত থাকলে পরবর্তী মনোনীত ব্যক্তি মনোনয়নের ক্ষেত্রে সক্রিয় থাকবেন না। মনোনয়ন কি? কেন্দ্রীয় ব্যাংক এবং এসবিআই অনুযায়ী মনোনয়ন সুবিধাটি সমস্ত ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেফ কিপিং অ্যাকাউন্ট এবং সেফ ডিপোজিট ভল্টের জন্য উপলব্ধ। এই সুবিধাটি শুধুমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য, যেমন একক বা যৌথ অ্যাকাউন্ট, এবং একক মালিকানাধীন ব্যবসায়িক অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। প্রতিনিধিত্বমূলকভাবে খোলা অ্যাকাউন্টের জন্য এই মনোনয়ন প্রযোজ্য নয়। ব্যাংক অ্যাকাউন্টের জন্য মনোনয়ন। গ্রাহকরা এখন তাদের সুবিধা অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টের জন্য একযোগে বা পরপর মনোনয়নের মধ্যে একটি বেছে নিতে পারবেন। এই বৈশিষ্ট্যটি ব্যাংক গ্রাহকদের পরিবার বা উত্তরাধিকারদের উপকৃত হতে সাহায্য করবে। বিশেষ করে অপ্রত্যাশিত পরিস্থিতিতে এই পরিবর্তিত নিয়ম তাদের সকলের জন্য কার্যকর হবে। লকার এবং সম্পদের নিরাপত্তার জন্য মনোনয়ন। সম্পদ এবং ব্যাংক লকারের সুরক্ষার ক্ষেত্রে শুধুমাত্র ধারাবাহিক মনোনয়ন অনুমোদিত হবে। এর অর্থ হলো সম্পত্তিটি কেবল প্রথম মনোনীত ব্যক্তির পরে পরবর্তী মনোনীত ব্যক্তির মধ্যে বিতরণ করা হবে। সমান্তরাল মনোনয়নের মাধ্যমে গ্রাহকরা প্রতিটি মনোনীত ব্যক্তির অংশ বা শতাংশ স্পষ্টভাবে উল্লেখ করতে পারেন। মোট শেয়ার অবশ্যই 100% হতে হবে। এই নিয়ম সম্পদের স্বচ্ছ এবং বিরোধমুক্ত বিভাজন নিশ্চিত করতে সহায়ক হবে। ধারাবাহিক মনোনয়নের অধীনে সর্বাধিক 4 জন মনোনীত ব্যক্তিকে মনোনীত করা যেতে পারে। যদি প্রথম মনোনীত ব্যক্তি মারা যান, তাহলে পরবর্তী মনোনীত ব্যক্তি সক্রিয় হয়ে উঠবেন। চন্দননগরের বাসিন্দা এক তরুণী 2 দিন আগে ঝাঁপ দিয়েছিলেন গঙ্গায়। বৃহস্পতিবার তার দেহ উদ্ধার হলো শ্রীরামপুরের গঙ্গার ঘাটে। চন্দননগরের একটি সোনার দোকানে কাজ করতেন তরুণী। সেই দোকানের মালিকের স্ত্রী নানাভাবে তাকে মানসিক হেনস্থা করতেন বলে অভিযোগ উঠেছিল। গঙ্গায় ঝাঁপ দেওয়ার আগে একটি চিঠিও লিখে রেখে গিয়েছিলেন তরুণী। তার ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। কি হয়েছিল? নিহত তরুণীর নাম মনামী ঘোষ, বয়স 25 বছর। চন্দননগরের বউবাজারের বাসিন্দা। ওই শহরে বাগবাজারের একটি সোনার দোকানে কাজ করতেন। গত মঙ্গলবার দুপুর 12টা নাগাদ গঙ্গায় ঝাঁপ দেন তিনি। চন্দননগর স্ট্র্যান্ডে কিছুক্ষণ বসেও ছিলেন। তারপর একটি চিঠি লিখে তার মোবাইল চাপা দিয়ে গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন। সাঁতার না জানায় গঙ্গায় ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে তলিয়ে যান। গঙ্গায় তলিয়ে যাওয়ার খবর পেয়ে ডুবুরিও স্পিডবোট নামায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় তল্লাশি। অবশেষে 2 দিন পর বৃহস্পতিবার শ্রীরামপুরের গঙ্গার ঘাটে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। নদীর পাড় লাগোয়া কচুরিপানায় আটকে ছিল তার দেহ। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। চন্দননগর থানায় একটি মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। মনামী যে সোনার দোকানে কাজ করতেন, সেই দোকানের মালিকের স্ত্রী মমতা দাসকে আটক করা হয়েছে। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, চন্দননগরের বউবাজারে শীতলাতলার বাসিন্দা সত্যজিৎ রায়ের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে হয়ে গিয়েছিল মনামীর। আগামী বছরের ফেব্রুয়ারিতে সামাজিক মতে বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের জন্য যাবতীয় প্রস্তুতিও চলছিল। পরিবার জানিয়েছে বিয়ের লজ ভাড়া, ক্যাটারিং, কেনাকাটা সহ সবই হয়ে গিয়েছিল। তার মধ্যে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।